হ্যালো ফ্রেন্ডস, আর.কে রয়েস এডুকেশন আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, এটি দুঃখের খবর নিয়ে অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম। 2016 সালের এসএসসির মাধ্যমে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেই প্যানেলের উপর কেস করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টের রায়টি আজকে প্রকাশিত হয়েছে, রায়দান করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা সেই রায়টি অবশ্যই সকলেই জেনে গেছেন। তো সুপ্রিম কোর্টের অর্ডার কপিটি দেখার পরে আমি আপনাদের সামনে সেই অর্ডার কপিটির মোটামুটি একটা সারাংশ তুলে ধরার জন্যই আপনাদের সামনে উপস্থিত হলাম। বলে রাখি, এই রায়টি শোনার পরে আমিও অনেক মর্মাহত হয়েছি, কারণ এই প্যানেলের মধ্যেই আমার অনেক বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গরা চাকরি করতেন। তো যেটা ফ্যাক্ট সেটাকে মেনে নিতেই হবে, এবং পরবর্তী যেটা সুযোগ বা পরবর্তী যে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, সকলকেই মন শক্ত এবং শান্ত করে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই যা হয় মঙ্গলের জন্যই হয়। তো যাই হোক, এই যে প্যানেল, এই যে কেস, এই কেসটির মূল যেটা অভিযোগ ছিল সেটা হচ্ছে ওএমআর শিটের জালিয়াতি করা হয়েছে। বিভিন্ন রকমভাবে জালিয়াতি করা হয়েছে। প্রায় 952 জন টিচারের এখানে ওএমআর শিট জালিয়াতি ধরা পড়েছে। 3481 জন নন টিচিং স্টাফের ওএমআর শিট জালিয়াতির একটা হদিশ পাওয়া গেছে। প্যানেল বহির্ভূত নিয়োগ করা হয়েছে, অর্থাৎ প্যানেলের মধ্যে যারা ছিল না সেই রকম ব্যক্তি প্রায় 1498 জন প্যানেলে ছিল না, কিন্তু তারা নিয়োগ পেয়েছে। 926 জন র্যাঙ্ক জাম্প করে পিছনে থাকা প্রার্থী সামনে এসে র্যাঙ্কটাকে লঙ্ঘন করে তারা কিন্তু চাকরি পেয়েছে। অনেকে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছেন। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেকজনই নিয়োগ হয়েছিলেন। এইসব আরও অন্যান্য অভিযোগ আছে। তো এই সব মেন যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সুপ্রিম কোর্টে বিচার চলে এবং এই রায়টি গ্রহণ করা হয়। এখানে যেটা মূল সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটা হচ্ছে সমস্ত প্যানেলটিকে এখানে বাতিল বলে ঘোষণা করা হয়। যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, এরকম যারা প্রমাণিত হয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপার নিউমারি পদের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে। এইরকম দুর্নীতি করার পিছনে যেসব ব্যক্তিবর্গেরা দায়িত্বশীল অবস্থায় ছিলেন, অর্থাৎ যারা দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে এবং তাদেরও শাস্তি দেওয়া হবে। যারা নির্দোষ প্রার্থী তাদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই যে একটা কঠোর সিদ্ধান্ত সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া, এর পিছনে যে সব মোটিভ কাজ করেছে, সুপ্রিম কোর্টকে সাহায্য করেছে, সুপ্রিম কোর্ট যার উপর প্রভাবিত হয়ে এই সব রায় দিয়েছেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নীতিমালার মধ্যে সুস্পষ্টভাবে বলা ছিল বা আছে এখনও, সেটা হচ্ছে কোনো নির্বাচন প্রক্রিয়ায় যদি ব্যাপক অনিয়ম হয়, গভীর দুর্নীতি প্রকাশ পায়, অর্থাৎ বিভিন্ন রকম এমন দুর্নীতি যেটার শিকড় খুঁজে পাওয়া খুবই মুশকিল, দুর্নীতির জাল যেটাকে ব্যাপক বলা হচ্ছে, এরকম যদি হয় তাহলে তারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে পারেন। এ ব্যাপারে তারা বেশ কয়েকটি দুটির মতো উদাহরণ তুলে দিয়েছেন। জাজমেন্ট কপিতে আপনারা লক্ষ্য করতে পারবেন। বিভিন্ন সময়ে এরকমভাবে নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হয়েছিল। ব্যাপক অনিয়ম যদি হয়ে থাকে কোনো নিয়োগ প্রক্রিয়ায়, তাহলে যারা নির্দোষ প্রার্থী তাদের যে ব্যক্তিগত শুনানি, তারা যে ব্যক্তিগত হিয়ারিং করার একটা সুযোগ পাবে, সেই সুযোগটা যদি কোর্ট না দিয়ে থাকে, সেটাও কিন্তু এখানে বলা আছে বৈধ। অর্থাৎ ব্যক্তিগত শুনানি না দিয়েও তারা সমস্ত প্যানেলটিকে বাতিল বলে ঘোষণা করতে পারে। এখানে সিস্টেমেটিক জালিয়াতির কথাটি উল্লেখ করা হয়েছে। এই রায়দানের পিছনে তারা যেসব প্রমাণগুলো পেয়েছেন সুস্পষ্টভাবে আপনারা জাজমেন্ট কপিতে ভালো করে লক্ষ্য করবেন। আমি আপনাদের সামনে কয়েকটা বলছি। ওএমআর শিট ধ্বংস এবং ডাটা হেরফের। ওএমআর শিট ধ্বংসের যে প্রক্রিয়া, ওএমআর শিটের যে বিলুপ্তিকরণ, সেটা আইন মাফিক হয়নি, এবং ওএমআর শিটে স্ক্যানিং কপি, বিভিন্ন সার্ভারে যে ডাটা তথ্যগুলো আছে ক্যান্ডিডেটদের, সেটার মধ্যেও কোনো রকম মিল ছিল না। ঘোষিত পদের চেয়ে বেশি সংখ্যক নিয়োগ করে ফেলেছে তারা, প্যানেলের বহির্ভূত তারা নিয়োগ করে ফেলেছে। এইসব কারণগুলোর জন্যই এইসব প্রমাণগুলো সুপ্রিম কোর্টের কাছে
কনক্রিট বলে মনে হয়েছিল, জন্যই তারা এরকম সিদ্ধান্তে আসতেও বাধ্য হয়েছেন। তো মূল সিদ্ধান্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা সমস্ত প্যানেলটি তো বাতিল করা হয়েছেই। যারা দুর্নীতিগ্রস্ত প্রার্থী হিসাবে চিহ্নিত হবেন বা হয়েছেন, তাদের প্রাপ্ত বেতনও কিন্তু ফেরত দিতে হবে। এখানে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেটাই কিন্তু বহাল থাকবে। যেসব প্রার্থীরা কোনো রকম দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, যেসব প্রার্থীদের বিরুদ্ধে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্যানেল বাতিল হওয়ার সাথে সাথে তাদেরও কিন্তু চাকরি চলে যাবে। সংবিধানের 14 এবং 16 নং ধারায় তাদের চাকরিও কিন্তু চলে গেছে, তাদের চাকরি আর বহাল থাকছে না, কিন্তু তাদের ক্ষেত্রে বেতন ফেরত দেওয়ার ব্যাপারটি থাকছে না। যারা অন্য চাকরি থেকে এই এস লিস্টিতে এসেছেন বা 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় এসেছেন, অন্যান্য বিভিন্ন বিভাগ থেকে বা অন্যান্য চাকরি থেকে এই চাকরিতে জয়েন করেছেন, সেই সব প্রার্থীদের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তারা যেদিন রেজিগনেশন দিয়ে এই চাকরিতে জয়েন করেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের যে মাঝখানে যে সার্ভিস ব্রেক, এই সার্ভিস ব্রেকটাকে সার্ভিস ব্রেক হিসাবে গণ্য করা হবে না, সার্ভিস তাদের কন্টিনিউশনে থাকবে। এবং এর মাঝখানে যে ইনক্রিমেন্ট বা সার্ভিস সিনিয়রিটি সব কিছুই তারা পাবেন। তাদের সার্ভিস লাইফের পূর্বের সার্ভিস লাইফের কোনো রকম ব্যাঘাত ঘটবে না। তবে যেহেতু তারা সেই সময়টিতে তারা ওই পূর্বের চাকরিতে কাজ করতেন না, তাই পূর্বের চাকরির বেতনটি আর পাবেন না। ইতিমধ্যে তারা নতুন যে চাকরি যে বাতিল হলো সেখানে তারা বেতন পেয়েছিলেন, এবং এই বেতনটিও তাদেরকে আর ফেরত দিতে হচ্ছে না। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে একমাত্র সোমা দাস নামে একজন প্রার্থীকে হাইকোর্ট থেকে চাকরি দেওয়া হয়েছিল মানবিকতার খাতিরে। সেই জন্য শুধুমাত্র এই প্যানেলের মধ্যে একজন প্রার্থী, অর্থাৎ প্রতিবন্ধী প্রার্থী সোমা দাসকেই চাকরির মধ্যে বহাল তবিয়তে রাখার কথা বলা হয়েছে। এর সাথে সাথে অন্যান্য যারা চাকরি প্রার্থী আছেন প্রতিবন্ধী, তাদের কিন্তু চাকরি বহাল থাকছে না। তাদের অন্যান্য প্যানেল বাতিল হওয়ার সাথে সাথেই তাদের চাকরিও কিন্তু চলে যাচ্ছে। এখানে শুধুমাত্র প্রতিবন্ধী প্রার্থী সোমা দাসের চাকরিটিই বহাল থাকছে, যেহেতু সেটাকে মানবিক দিক দিয়ে বিচার করে হাইকোর্ট ওনাকে চাকরি দিয়েছিলেন, সেই জন্য উনি চাকরিতে বহাল তবিয়তে থাকবেন। বাকি সকলেরই কিন্তু এই প্যানেল বাতিল হওয়ার সাথে সাথে চাকরি চলে গেছে। এবার এই নতুন প্রক্রিয়া কীভাবে করবে বা করবে না, সেটা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। কোন কোন স্টেজ থেকে নতুন প্রক্রিয়া শুরু হবে, এবং যারা এই প্রক্রিয়া অংশগ্রহণ করবেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, সেই সব প্রার্থীদের বয়সের দিক দিয়েও কিন্তু তারা ছাড় পেতে চলেছেন সকল প্রার্থী। একমাত্র যারা দুর্নীতির প্রমাণ পেয়েছে, একদম কনক্রিটভাবে যাদের দুর্নীতির প্রমাণ আছে, সেই সব প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, এবং তাদের কোনো রকম বয়সের ছাড় বা অন্যান্য কিছু থাকছে না, তাদের বেতনও ফেরত দিতে হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল এই জাজমেন্ট কপির মোটামুটি সারাংশ। তা আপনারা অবশ্যই ডাউনলোড করে, আমার ডেসক্রিপশন বক্সে জাজমেন্ট কপিটি দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিজেরা খুঁটিয়ে দেখবেন। আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকতে পারে, আপনারা নিজের চোখে দেখবেন। বন্ধুরা, যারা এই পরিস্থিতিতে বর্তমানে আছেন, তাদের মনের অবস্থা সত্যিই খুবই খারাপ। যারা ভুক্তভোগী তারাই একমাত্র বুঝতে পারছে তাদের বর্তমান পরিস্থিতিটা কীরকম। কিন্তু তবুও আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের শক্ত হতে হবে, মন শান্ত করতে হবে, এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস।